আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তাদের আসলে শো মিস করার অনেক চান্স আছে। এই জন্য আমি সবসময় বলি যে আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন, ডেফিনেটলি আপনার এই শো মিস করার কোনো চান্স নাই। সালটা সম্ভবত 2010 কি 11। তখনও আমাদের গ্রামে কারেন্ট আসেনি। যাদের পয়সা কড়ি আছে তারা সোলার বসিয়েছে বাসায়, আর যাদের নেই তাদের বাসায় তখনও হ্যারিকেন, কুপি, ল্যাম্পের আলো, আধার ঘোঁচাতে শেষ সম্বল। একদিন সন্ধ্যাবেলা বান্ধবীর সাথে কথা বলবো বলে ফোনে টাওয়ার না পাওয়ায় পায়ে পায়ে আমাদের বাসার দক্ষিণে ঝোপঝাড় বাগানের দিকে চলে যাই। সেখানে একটু টাওয়ার ধরে। কথা বলতে বলতে হঠাৎই নজর যায় বাগানের ভেতর একটি প্রকাণ্ড হিজল গাছের ডালে। দেখি একটি কালো অবয়ব বসে আছে। সন্ধ্যার অন্ধকারটা ততক্ষণে গাঢ় হতে শুরু করেছে, তাই মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম পাড়ার কোনো বখাটে ছেলে গাছে উঠে বসে আছে, কিন্তু না। মুহূর্তের মধ্যে ভুলটা ভেঙে যায়। দেখি আচমকাই কালো অবয়বটা অদ্ভুতভাবে মুখ থেকে আগুনের গোলা বের করতে শুরু করলো, এবং সেই সঙ্গে কি ভয়ঙ্কর হাসি। আতঙ্কে হাত পা শিথিল হয়ে আসে। তবুও কোনো রকমে আল্লাহর নাম নিয়ে পড়ি কি মরি করে দৌড়ে বাসায় চলে আসি। পাছে বাড়ির লোকে শুনলে বকাঝকা করে, তাই বাড়িতে কাউকে আর জানাইনি বিষয়টা। এর ঠিক 2 দিন পরের ঘটনা। আমাদের গ্রামের হিন্দুদের মেলা বসেছিল। আপনাকে এর আগের ঘটনায় যে হিন্দুদের কালীবাড়ি মন্দির ও তুলাগাছটির কথা বলেছিলাম, সেই মন্দিরের পূজা উপলক্ষে হিন্দুদের বাৎসরিক মেলা পার্বণ অনুষ্ঠান, যাত্রা, পালা, বাউল গান, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। মেলা বসে মন্দিরের পার্শ্ববর্তী ধান চাষের বিলে। সেদিন মেলায় যাত্রাপালা গান ছিল। আমি ও আমার বান্ধবী নাজিহা মিলে ঠিক করি যাত্রা দেখতে যাব। সেই মতো সন্ধ্যায় পড়াশোনার পাঠ চুকিয়ে খেয়ে দিয়ে দুজনে বেরিয়ে পড়ি মেলার উদ্দেশ্যে। পথে যেতে যেতে কারি সাহেবের বাসার আঁক পেরোনোর পর অন্ধকারটা হুট করে বেড়ে যায়। রাস্তা ঠিক করে দেখাই যাচ্ছিল না। এমনিতেই 2 দিন আগে ভয় পেয়েছি, তাই আতঙ্কে নাজিহার হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। এভাবে কয়েক পা এগোনোর পর আচমকাই দুজনে খেয়াল করলাম রাস্তার মাঝে সেই কালো অবয়বটা দাঁড়িয়ে। অন্ধকারের মধ্যেও কালো জমাট ধোঁয়ার মতো দেখাচ্ছিল। নাজিহা ভীষণ ভয় পেয়ে যায়। আর কে দেখে যাত্রা। দুজনের চিৎকার করতে করতে প্রাণ নিয়ে ছুটে যে যার বাসায় গিয়ে উঠি। নাজিহা ভীষণ ভয় পেয়েছিল। পরদিন জানতে পারি তার খুব জ্বর এসেছে। কারি সাহেব এসে দোয়া দুরুদ পড়ে ঝাড়ফুঁক করে যান। তারপর থেকে নাজিহা বেশ কিছুদিন ধরে মাঝে মাঝে কেমন যেন করত। শেষে সদর থেকে একজন নামী হুজুর নিয়ে এসে তাকে সুস্থ করা গিয়েছিল। এরপর কয়েকদিন কেটে যায়। তারপর থেকে ভয় করলেও এই সমস্ত জিন ভূতের ঘটনা শুনতে দাদির কাছে আবদার করতাম। সেই মতো একদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দাদিকে ধরি জিন ভূতের ঘটনা শোনানোর জন্য। দাদি প্রথমে কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইলে আমি নাছোড় বান্ধা দেখে শেষে ছোট ছোট করে কিছু ঘটনা বলতে শুরু করেন। দাদি বলেন, আমার বয়স তখন 6 কি 7। স্বাধীনতার অনেক আগের কথা। তখন বহু গরিব মানুষের নিজস্ব ভিটে মাটি তেমন একটা ছিল না। সেই সময় আমাদের গ্রামের পাশের নদীতে ধলাচর নামে একটি নতুন চর জেগে ওঠে। ফলে স্বভাবতই যাদের তেমন নিজস্ব ভিটামাটি ছিল না, তারা জমি দখল করে ওইখানে বাড়িঘর তৈরি করে থাকতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিলেন আমার ছোট চাচা। উনি ধলাচরে নতুন বাড়ি বানিয়ে একদিন ওনার বড় ভাইদের, মানে আমার আব্বা ও মেজো চাচাকে দাওয়াত দেন। আব্বা না গেলেও আমার মেজো চাচা একদিন ঠিক করেন যে ছোট চাচার বাড়িতে যাবেন। যেই ভাবা সেই কাজ। একদিন দুপুরে বেরিয়ে পড়েন ধলাচরের উদ্দেশ্যে। ধলাচর যেতে হলে 2টা খেয়াঘাট পার হতে হয়। মেজো চাচা ছোট ভাইয়ের বাসার জন্য নানাবিধ বাজার হাট করে প্রথম খেয়া পার করে দ্বিতীয় খেয়া যতক্ষণে পার করেন ততক্ষণে সন্ধ্যা হয়ে এসেছে। মেইন রাস্তা ধরে হেঁটে চাচার বাড়ি যেতে অনেকটা পথ, রাত হয়ে যাবে। মাঠের ভেতর দিয়ে একটা ছোট পথ আছে, তা দিয়ে গেলে অবশ্য অল্প সময়েই পৌঁছে যেতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে পথে ঝাড়াবাড়ি নামে একটি জলাজঙ্গল জায়গা আছে, প্রচলিত আছে সেখানে নাকি শয়তান জিনদের বাস। তাই লোকজন সন্ধ্যাবেলা সেই রাস্তা এড়িয়ে চলত। মেজো চাচাও তা জানতেন। তারপরেও পথে আরও 3-4 জন মানুষ ছিল, তারাও ধলাচরের দিকে যাচ্ছিল। তাদের সাথে মেজো চাচাও হাঁটতে যাবেন। ঠিক সেই সময় ধানের জমির আলে অন্ধকারে জ্যোৎস্না মিশ্রিত হালকা আলোয় দেখলেন 2জন জুব্বা পরা মানুষ
দাঁড়িয়ে আছে, চোখ মুখ বোঝা যাচ্ছে না। তারা চাচার থেকে প্রায় 20-25 হাত দূরে ছিল। তারা ইশারায় চাচাদের ডাকছিল মাঠের রাস্তা দিয়ে যেতে, গেলে নাকি তাড়াতাড়ি পৌঁছানো যাবে। বাকিরা সাহস করে আর যেতে চাইল না। তারা জানতো সেই পথে ঝাড়াবাড়ি পড়বে। কিন্তু মেজো চাচা খুবই সাহসী ছিলেন। উনিও শয়তান জিনদের সেই স্থান সম্পর্কে অবগত ছিলেন। তবুও 2 জন লোক যখন আছে তখন আর ভয় কিসের? তাড়াতাড়ি অন্তত পৌঁছানো যাবে। আদরের ছোট ভাইয়ের বাড়ি যাচ্ছেন বলে অনেকটা বাজার করে ফেলেছিলেন হাটে। সেগুলোর ওজন তো নেহাত কম না। হাত টনটন করছে। এখন যদি একটা স্বল্প দূরত্বের রাস্তা পাওয়া যায় তাহলে মন্দ কি? বাকি পথিকদের বাধা উপেক্ষা করে উনি সেই লোক দুটোর সঙ্গে বেরিয়ে পড়লেন। আল বরাবর বেশ কিছুক্ষণ হাঁটার পর চাচা লক্ষ্য করলেন হঠাৎই সামনে হেঁটে যাওয়া 2 জনের মধ্যে একজন গায়েব হয়ে গেছে। চাচার আর বুঝতে বাকি ছিল না যে কি ঘটতে চলেছে তার সাথে। আর একটু গেলেই ঝাড়াবাড়ি এলাকা শুরু হবে এবং সেখানে পৌঁছলে হয়তো তার জীবন আর আস্ত থাকবে না। আগেই বলেছি, আমার মেজো চাচা ছিলেন ভীষণ সাহসী, কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। তিনি বুদ্ধি খাটিয়ে সামনে যাওয়া মানুষটিকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি আগান, আমি একটু হয়ে আসি। অবয়বটি ইশারায় ঘাড় নেড়ে ভাসতে ভাসতে কিছুটা দূরে অন্ধকারে মিলিয়ে যাওয়া মাত্রই চাচা তৎক্ষণাৎ উল্টো দিকে ঘুরে প্রাণপণে ছুটতে ছুটতে মেন রাস্তায় উঠে পার্শ্ববর্তী একটি বাড়ির উঠোনে গিয়ে জ্ঞান হারান। সকালে জ্ঞান ফিরলে দেখেন লোকজনের ভিড় তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা জিজ্ঞাসু দৃষ্টিতে চাচার দিকে তাকিয়েছিল। চাচা বিষয়টা উপলব্ধি করে তাদের সব কিছু খুলে বলতে তাদের মধ্যে কয়েকজন বলে উঠল, সে কি, আপনি একা ঝাড়াবাড়ির পথে কি করছিলেন? আপনি তো জানেন ভাই, ওখানে সমস্যা আছে। যারা ওই পথে যায় তাদেরকে ঘাড় মোটকে মাটির পাকে পুঁতে রাখে শয়তান। আল্লাহর রহমতে জোর বাঁচা বেঁচে গেছেন। এরপর চাচা সকালেই ছোট চাচার বাড়িতে যান। ঘটনা এই পর্যন্তই। আর কোনোদিনও মেজো চাচা সন্ধ্যায় ধলাচরে ছোট চাচার বাড়ি যাননি। এই বলে দাদি উঠতে যাবেন, আমি তার হাতটা চেপে ধরি এবং বলি, কি দাদি, এইটুকু একটা ঘটনা শোনালে হবে না? আমার আরও একটা অন্তত শোনাও। আচ্ছা, ওই ছোট চাচা ও দাদার সঙ্গে কি হয়েছিল? বাবার মুখে শুনেছি সেটা ওই তালবাগানের জন্য, তাই না? ওই তালবাগান নিয়ে অনেক আগে তুমি একটা ঘটনা বলেছিলে মনে হয়। আমি ভুলে গেছি সেটা। আর একবার শুনবো। বলো না দাদি, বলো। বলে রাখি, আজ থেকে প্রায় 30-35 বছর আগে আমার দাদা ও আমার ছোট চাচা একটি অস্বাভাবিক ঘটনার শিকার হন এবং মারা যান। ঘটনাটির মধ্যে ভৌতিকতা কতটুকু আছে তা জানি না, তবে দাদির মুখে শুনেছি একদিনে সকালে ভেদ বমি করে আমার দাদা মারা যান এবং বিকেলে আমার ছোট চাচাও মারা যান। আমার বাবার বয়স তখন 7 কি 8 হবে। সেই থেকে দাদি স্বামী ছোট সন্তান হারা হয়ে একমাত্র বড় ছেলেকে বুকে জড়িয়ে ধরে জীবন অতিবাহিত করেন। আসলে তখনকার দিনে গ্রামে কোনো বাজার হাট ছিল না। হাট বসতো অনেক দূরে, পাকা রাস্তা সংলগ্ন কোনো মফস্বলে। তা প্রায় 3-4 কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। একদিন দাদা হাট করে ফিরতে ফিরতে সন্ধ্যা করে ফেলেন। দাদা হাট থেকে মাছ ও বিভিন্ন তরি তরকারি কিনে ফিরছিলেন। সেদিন আবার আমার ছোট চাচা সঙ্গে গিয়েছিলেন। তিনি খুব বায়না করেছিলেন হাটে যাবেন বলে, তাই দাদা তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পথে আসতে আসতে বিলের মাঝে একটা পুকুর ও তার পাড়ে তাল গাছের বিশাল বাগান পড়ে। অত্র এলাকায় সেই তাল বাগান ও দিঘি সম্পর্কে আশেপাশের 10 গ্রাম ঘুরে নানা ভৌতিক ও জিনের রহস্যময় ঘটনার প্রচলন আছে। তাই কেউ সাহস করে খুব একটা ওখানে যেত না। দাদাও জানতেন বিষয়টা, তাই সন্ধ্যা হয়ে আসছে দেখে তিনি দ্রুত হাঁটা শুরু করেন। চাচার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন। অমাবস্যার গাঢ় ঘন রাত্রি। দাদা নাকি লক্ষ্য করেন তালবাগানের কাছে ঝরঝর করে একটি তালগাছ থেকে কিছু একটা নেমে আসে এবং দাদার কাছে নাকি মাছ খেতে চায়। দাদা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে চাচাকে কোলে নিয়ে প্রাণপণে ছুটতে ছুটতে বাড়ি চলে আসেন। বাড়ি ফিরে দাদি ছাড়া আর কাউকে কিছু বলেননি। সবকিছু শুনে দাদি দুশ্চিন্তায় পড়ে যান। দুষ্টু জিনের নজর পড়েছে ভেবে মাছগুলো ফেলে দিতে চাইলে দাদা বাধা দেন। তখনকার সময় এমনি পয়সার অভাব, তার উপর এত টাকার মাছ, তাই দাদা বলেন, ও কিছু না, তুমি রান্না করো। এরপর রাতে মাছ ভাত খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালেই ডায়রিয়া ভেদ বমি শুরু হয়ে যায়। কোনো ডাক্তার কবিরাজ কিছুই করতে পারে না। কয়েকদিনের মধ্যেই সকালে দাদা এবং বিকেলে
ছোট চাচা মারা যান। এর মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে কিনা জানি না, তবে এটা খুবই অস্বাভাবিক ছিল। সেই তাল বাগানেরই একটি ঘটনা দাদির মুখ থেকে শুনেছিলাম ছোটবেলায়, ততটা মনে ছিল না, তাই দাদিকে সেদিন এত করে বলে সেই ঘটনা শোনানোর অনুরোধ করেছিলাম। তালবাগানের কথা শুনে স্বামী সন্তান হারা দাদির চোখের কোণাটা ভিজে ওঠে। আঁচল দিয়ে চোখের কোণাটা মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে দাদি বলা শুরু করেন, সেদিন তোর দাদাকে আমি কত করে মানা করেছিলাম রাতে ওই মাছ খাওয়ার দরকার নাই, কিন্তু তোর দাদা শুনে নাই, নিজেও খেলো, বাচ্চাটাকেও দিল। আর দেখ পরিস্থিতির কি পরিহাস, পরদিন থেকে ওরা ডায়রিয়া ভেদ বমি করে মারা গেল। বাকিরা যাই বলুক না কেন, আমি নিশ্চিত জানি ওরা শুধু ডায়রিয়া ভেদ বমিতে মারা যায়নি, শয়তান জিনের নজর পড়েছিল ওদের ওপর, তাই মারা গেছে। ওই তালবাগানের রহস্যময় ঘটনা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেরকমই একটা ঘটনা আমিও ছোটবেলায় শুনেছি। তখন আমরা ভীষণ গরিব ছিলাম, চাষবাস করে কোনো রকমে আব্বা আমাদের পেট চালাতেন, তাই দুটো বেশি পয়সার জন্য মাঝে মাঝে আব্বা মাছ ধরে হাটে বিক্রি করতেন, বাড়ির জন্য নিয়েও আসতেন। সেরকম একদিন রাতে আব্বা বিলে মাছ ধরতে যান। প্রচুর মাছ উঠেছিল সেই রাতে। মাছ ধরতে ধরতে কখন যে তালবাগানের কাছে চলে গেছেন খেয়াল নেই। তালবাগানের কাছে আসতেই হঠাৎই ঝরঝর করে তালগাছ নড়ে উঠল। আব্বা জানতেন ওখানে জিনদের বাস, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তিনি একেবারে তালবাগানের গা ঘেঁষা বিলে জাল ফেলে দিয়েছেন। একদিকে মাছের লোভ যায় না, অন্যদিকে তালবাগানে তখন আচমকাই তুমুল ঝড় উঠেছে। তবুও কয়েক মিনিট সাহস করে দাঁড়ানোর পর জাল তুলে আব্বা কোনো রকমে দোয়াদুরুদ পড়ে নিজের শরীর বন্ধ করে মাছের পুঁটলি ও জাল নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেন। এদিকে অন্ধকারে ঢাকা তালবাগানের ভেতর থেকে একটা ফ্যানফ্যানে কণ্ঠস্বর ক্রমাগত ভেসে আসছিল, কিরে দাঁড়া দাঁড়া বলছি, আমার এলাকায় এসে মাছ ধরবি আর আমাকে না দিয়ে চলে যাবি? আব্বা সেদিকে না তাকিয়ে আপন মনে আয়তাল কুরসি পড়তে পড়তে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি পৌঁছে আম্মুকে কিছু বলেননি, মাছগুলো আম্মুর হাতে দেন। রাতের খাবারের জন্য মাছগুলো কাটাকাটি করে আম্মা সবে ভাজতে বসবেন, এমন সময়ই রান্নাঘরে বেড়ার ওপারে অন্ধকার থেকে আবার সেই কণ্ঠস্বর, মাছ চাই সে। এদিকে এটা শুনে আম্মা তো চিৎকার দিয়ে পড়ি কি মরি করে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে আব্বাকে সবকিছু খুলে বলেন। বিষয়টা শুনে আব্বা রান্নাঘরে যান এবং বেড়ার ওপারে থাকা প্রাণীটিকে বলেন, ঠিক আছে তুই একটু দাঁড়া, এখনো তো মাছ ভাজা হয়নি, আগে ভাজা হয়ে যাক তারপরে দেব। এরপর আব্বা নিজেই মাছ ভাজতে বসেন। তখনকার দিনে কাঁসা পেতলের বাসন কোসন হতো। আব্বা উনুনের পাশে গিয়ে একটি পিতলের খুন্তি উনুনের কাঠের আগুনে গরম করে টকটকে লাল করেন। এরপর বেড়ার দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এই নে মাছ নে। আব্বার কথা অনুযায়ী সেই সময় নাকি ওই পাশ থেকে কেউ একজন হাত দিয়ে মাছ নিতে চায়। খানিক বাদে মরমর করে বেড়া চির গলা মাত্রই আব্বা গরম খুন্তি সেই কুচকুচে হাতের তালুর ওপরে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বিকট চিৎকার ভেসে আসে বেড়ার ওপার থেকে, যেন কেউ কাকের মতো তারস্বরে কাঁ কা শব্দে চিৎকার করছে এবং কিছু একটা বলছে। এইভাবে বেশ কিছুক্ষণ ঝটপট শব্দ আসার পর সবকিছু ঠান্ডা হয়ে যায়, আর কিছু শোনা যায় না। আব্বা আম্মাকে বলেন সেই মাছ আর রেঁধে লাভ নেই, সব ফেলে দিতে বলেন। সেই মতো আম্মা সবকিছু ফেলে দেন। রাতে বেড়ার বাইরে গিয়ে দেখার মতো আর কারোর সাহস হয়নি। পরদিন সকালে রান্নাঘরের পেছনে গিয়ে সবাই অবাক হয়ে দেখেন ঝলসে পড়ে থাকা একটা কাক। এর বেশ কিছুদিন পর আব্বা অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে শুরু করেন। আব্বা স্বপ্নে দেখেন তালদিঘিতে স্বর্ণ নৌকা ভাসছে, আর তার মধ্যে বিভিন্ন রকমের স্বর্ণের বস্তুসহ ৩-৪ জন মানুষের ন্যায় অবয়ব বসে আছে, যাদের কাপড় সহ গায়ের রং পুরো স্বর্ণের মতো। অথচ আশ্চর্যের বিষয়, মাথা নেই। মাথাবিহীন দেহে তারা দিঘিতে ওই নৌকাটি বাইছে আর আব্বাকে ডাকছে। এখানে ছোট করে বলে রাখি, গলা কাটা অমাবস্যা নামে একটি প্রচলিত কুসংস্কার বা প্রবাদ আছে আমাদের এলাকায়। এটি আজও প্রচলিত। সেই অমাবস্যায় নাকি গভীর রাতে তালদিঘিতে স্বর্ণ নৌকা ভেসে ওঠে এবং যে মানুষগুলো স্বর্ণ নৌকা চালায় তাদের মাথাবিহীন দেহগুলোও নাকি স্বর্ণের। সেই দিন অত্র এলাকায় কেউ সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হয় না এবং রাতে খাওয়া দাওয়া করে না।
যাই হোক, ঘটনায় ফিরি। দাদি বলেন, আব্বা এরকম স্বপ্ন বেশ কয়েক মাস ধরে অমাবস্যার রাতে দেখতে থাকেন। স্বপ্নে মাথাবিহীন স্বর্ণ রং বিশিষ্ট মানুষগুলো আব্বাকে প্রলোভন দিত যে আব্বা যদি গলাকাটা অমাবস্যার রাতে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পার্শ্ববর্তী কবরস্থানে একটি বিশেষ জায়গায় পাট দিয়ে আসতে পারে এবং পরবর্তী অমাবস্যায় পাটটি যদি পুনরায় খুলে আনতে পারেন, তাহলে উনি একজন পরহেজগার মানুষ হিসেবে অনেক জ্ঞান অর্জন করবেন। ওনার কাছে গোলাম থাকবে জিন, উনি অনেক মানুষের উপকার করতে পারবেন এবং সেই রাতে তাল দিঘির নৌকায় যে স্বর্ণালঙ্কার ও রত্ন থাকবে তার সবই উনি ভোগ করতে পারবেন। আগেই বলেছি, তখন আমরা ভীষণ গরিব ছিলাম। আম্মার কাছে শুনেছি আব্বা আম্মাকেও জানিয়েছিল বিষয়টা। আব্বা ধীরে ধীরে লোভে পড়ে যান। আম্মা অনেক করে মানা করেছিলেন, তবু আব্বা শোনেননি। নির্দিষ্ট সময় মতো একদিন গলাকাটা অমাবস্যায় উনি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে পার্শ্ববর্তী একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট স্থানে পাট বেঁধে আসেন এবং ঠিক তার পরের অমাবস্যায় আবারও গভীর রাতে বিবস্ত্র হয়ে সেই পাটটি খুলতে যান। কিন্তু সেখানে পৌঁছে তিনি ভীষণ ভয় পেয়ে যান। তার ভাষ্যমতে উনি গিয়ে দেখেন পাটের ওপরে ভয়ঙ্কর সব সাপ জড়িয়ে আছে। এদিকে অবশ্য তাল দিঘির মাঝখানে আশ্চর্য উজ্জ্বল ধরনের একটি নৌকা এবং 4-5 জন মাথাবিহীন স্বর্ণ রং বিশিষ্ট মানুষ বসে আছে। নৌকায় অসংখ্য অলংকার, স্বর্ণ বিশিষ্ট বস্তু সেই গাঢ় অন্ধকারেও চকচক করছে। আব্বা সাহস করে হয়তো পাট খোলার চেষ্টা করতেন, কিন্তু কেন যেন কোনো এক অজানা কারণে তিনি আর এগোননি। আল্লাহর অশেষ কৃপায় তিনি সেদিন প্রাণে বেঁচে ফিরেছিলেন। পরবর্তীতে নাম না জানা এক দুরারোগ্য অসুস্থতায় মাস 2-এর মধ্যেই আব্বা মারা যান। আসলে আম্মা বলেছিলেন হয়তোবা সেই জিন আব্বাকে ছলনা করে সেদিন নিয়ে গিয়েছিল মারার জন্য, কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি বলে অন্য কোনো পদ্ধতিতে রোগের মাধ্যমে হয়তো আব্বাকে মেরে ফেলেছে। এই বলে দাদি থামেন। আসলে এই ধরনের তাল দিঘির স্বর্ণের ঘটনা বিভিন্ন এলাকায় প্রচলিত, তাই এর সত্যতা আমার জানা নেই। দাদি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনাকে বললাম। যাই হোক, দাদি ঘটনা শেষ করে উঠতে যাবেন, ঠিক সেই সময় দেখলাম ছোট দাদার বাসায় আলেম সাহেব, পাড়া প্রতিবেশী সহ আরও বেশ কিছু জুব্বা পরা মানুষ প্রবেশ করছেন। বুঝলাম আজ বোধহয় ছোট দাদির ওপর ঝাড়ফুঁকের শেষ দিন, কারণ এর আগের বার যখন আলেম সাহেব এসেছিলেন তখন বলে গিয়েছিলেন যে পরের বার ওনার কিছু সাগরেদ নিয়ে আসবেন এবং সেই দিনই নাকি আজান দিয়ে কিছু আমল করলেই ছোট দাদি সেরে উঠবেন। তার মানে আজ সেই দিন। কৌতূহলী দৃষ্টিতে আমি সেদিকে তাকিয়েছিলাম। আমি ও দাদি পায়ে পায়ে ছোট দাদার ঘরের দিকে এগিয়ে যাই। ও আরেকটা কথা, ছোট দাদির ঠিক কি হয়েছিল এবং আলেম সাহেব ছোট দাদিকে সম্পূর্ণ সুস্থ করতে পেরেছিলেন কিনা এখন ঘটনার প্রেক্ষিতে সে বিষয়ে আপনাকে জানানো আবশ্যক। চলুন ঘটনার পরবর্তী অংশে যাই। আসলে আমার ছোট দাদির ওপর 7টি জিনের আসর ছিল। কালো জাদু করে 7টি জিন তার শরীরে চালনা করা হয়েছিল। তবে এখানে বিষয়টি একটু অন্যরকম। আর 5টা সাধারণ কালো জাদুর মতো লুকিয়ে চুরিয়ে দাদির শরীরে জিন চালনা করা হয়নি। দাদিকে ভুল বুঝিয়ে তার উপরে সেই জিন চালনা করা হয়েছিল। তাকে বোঝানো হয়েছিল যে তার মধ্যে যে জিনগুলো আনা হচ্ছে তার ফলে উনি মানুষের ভালো কাজ করতে পারবেন, ফৈরালি কাজ করতে পারবেন, নানাবিধ ঝাড়ফুঁকের কাজ করতে পারবেন, ওনার মঙ্গল হবে, এই সব ভুল ভ্রান্তি বুঝিয়ে জিকির করে এবং আরও নানাবিধ তদবির করে দাদির মধ্যে জিন প্রেরণ করা হয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো এই কালো জাদুটি করেছিল ছোট দাদির আপন বড় বোন। মাস খানেক যেতে না যেতেই ভালো কিছুর পরিবর্তে সব কিছুর পরিবর্তন হতে শুরু করে। দাদি সারাক্ষণ খিটমিট করতে থাকে, বকাঝকা করতে থাকে, বাচ্চাদের নিজের কাছে আসতে দেয় না, কাছে গেলেই ভীষণ মারধর করে, সারাক্ষণ গালিগালাজ করে, এমনকি ছোট দাদাকে পর্যন্ত মারতে উঠেছিল, কাছে আসতে দিত না। মানে সবাই একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। এখানে বলে রাখি, ছোট দাদার বাসা ও আমাদের বাসা একই রাস্তার মধ্যে, 2টি আলাদা দালান বাড়ি, তবে কলতলা বাথরুম একই। এরই মাঝে একদিন দাদির বড় বোন ওনাদের বাসায় আসেন। সেদিন রাতে ছোট দাদির মেজ মেয়ে দেখে দাদির বড় বোন আমাদের কলতলায় উঠোনের এক কোণে এবং দাদির বিছানার ঠিক নিচে 3টি তাবিজ পুঁতে রাখে। ফুপু আতঙ্কে কাঠ হয়ে সবকিছু দেখছিল। তখন এক পা করে এগোনোর মতো সাহস ছিল না তার কাছে।
ফুপু দেখে ওনার বড় খালা যখন তাবিজগুলো পুঁতে রাখছিল ঠিক সেই মুহূর্তে তার পেছনে একটি কালো ধোঁয়ার মতো অবয়ব বাতাসে ভেসে ভেসে যাচ্ছিল। চোখের জায়গায় জ্বলন্ত আগুনের গোলা। সেই রাতে কিছু না বললেও পরদিন সকালে ফুপু দাদিকে সবকিছু খুলে জানায়। ততক্ষণে দাদির বড় বোন জরুরি কাজের অজুহাতে ভোর হতে না হতেই চলে গেছে। সবকিছু শুনে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর ছোট দাদা, ফুপু, দাদি সহ সবাই মিলে একজন বড় আলেমের কাছে যান। আলেম সাহেব সমস্ত বিষয়ে শুনে তাঁর জিন চালনার মাধ্যমে জানতে পারেন যে দাদির বড় বোন ফৈরালির লোভ দেখিয়ে দাদির ওপরে নিকৃষ্ট 7টি জিন চালনা করেছে। তার উদ্দেশ্য ছিল দাদিকে পাগল বানিয়ে ছোট দাদার কাছ থেকে সরিয়ে নিয়ে সংসার ভেঙে ফেলা। আসলে দাদির বড় বোন যে কারণে কালো জাদু করেছিল সেটি নেহাতি ব্যক্তিগত লালসায়, তাই জানালাম না। তার উদ্দেশ্য ছিল যাতে দাদি তার পরিবারের কাছ থেকে নিজের থেকেই দূরে সরে যায়। সেই মতো দাদিও ধীরে ধীরে তা করা শুরু করেছিল। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, জিনগুলো দাদিকে ঘুমাতে দিত না, খেতে দিত না, স্নান করতে দিত না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে হতো এবং তাকে বেশ কয়েকবার মারতে পর্যন্ত গিয়েছে, যাতে করে ছোট দাদা ব্যতিব্যস্ত হয়ে দাদিকে ছেড়ে দেন। কালো জাদুর উদ্দেশ্যটা সেটাই ছিল। প্রায় 3 বছর দাদি একরকম পাগলের মতোই ছিলেন। নানা রকম চিকিৎসা করে আলেম সাহেব শেষমেশ দাদিকে সুস্থ করেন। সেদিন ছিল চিকিৎসার শেষ দিন। আমিও দাদি ছোট দাদার ঘরে ঢুকতেই দেখি আলেম সাহেব ছোট দাদির ওপর ঝাড়ফুঁক করছেন। ওনার সাথে আসা সাগরেদগুলো ছোট দাদিকে ঘিরে 4 কোণায় দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে সমানে আজান দিচ্ছিল। আমি গিয়ে দাদির মাথার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎই কি হলো জানি না, মনে হলো আমি চোখের সামনে অন্ধকার দেখছি। আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরকম কালো জাদু ঝাড়ফুঁকের জায়গায় হঠাৎই কেউ অজ্ঞান হয়ে পড়ে গেছে, বিষয়টা খুবই অস্বাভাবিক দেখে বাবা দুশ্চিন্তায় পড়ে যান। সেদিনের মতো আলেম সাহেব আমাকে ঝাড়ফুঁক করে কিছু পানি পড়া দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। জ্ঞান ফিরতে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। পরে দাদির মুখে সবকিছু শুনে অবাক হই। এর কিছুদিন পর বাবা ওনার এক পরিচিত হাফেজ সাহেবের কাছে আমার বিষয়ে জানালে তিনি এসে আমাকে একবার দেখে যান। এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর তিনি কি অদ্ভুত বিষয় জানান। হাফেজ সাহেব বলেন যে আমি যেন কারো মরা বাড়ি বা কালো জাদুর প্রভাব আছে এমন বাড়ি বা সন্ধেবেলা কোনো নিরিবিলি জায়গায় একা যাতায়াত না করি। তিনি এও জানান যে আমার মধ্যে কিছু সমস্যা আছে। তখনও জানতাম না ভবিষ্যতে কি পরিণতি হতে চলেছে। তারপর থেকে তেমন কিছু আর ঘটেনি, তাই বাড়ির লোকও আমার বিষয়টায় আর তেমন গুরুত্ব দেয়নি। এর বেশ কিছুদিন পর আমাদের এক আত্মীয় মারা যায়। পরিবার সহ আমিও গিয়েছিলাম তাকে শেষবারের মতো দেখতে। সবাই তখন বেমালুম ভুলে গিয়েছিলাম যে মরা বাড়িতে যাওয়া আমার বারণ। সেখানে গিয়ে দেখি গোসল দেওয়া শেষ, লাশ ঘরের উঠোনে রাখা হয়েছে। আত্মীয় স্বজনরা একে একে আসছেন, দেখছেন। আমিও সেই লাশের সামনে, কিন্তু যাওয়া মাত্রই আমি পুনরায় অজ্ঞান হয়ে যাই। পরে আম্মুর মুখে শুনেছি আমার পাশে নাকি সেই সময় মসজিদের ইমাম ছিলেন। লাশ দাফন দেওয়ার পর ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করে আমার জ্ঞান ফেরান এবং বলেন যে আমার সঙ্গে কিছু সমস্যা আছে, আমার এভাবে মরা বাড়িতে আসাটা উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে উপস্থিত পরিবারের সবার টনক নড়ে। কয়েক মাস আগে হাফেজ সাহেবও একই কথা বলেছিলেন। এবারে বিষয়টার গুরুত্ব সবাই বুঝতে পেরে পরিবারের সবাই চিন্তায় পড়ে যায়। এরপর ইমাম সাহেব বাবাকে একটি বিশেষ তদবির বাতলে দেয়। কিছু কিছু আমার মনে আছে। তার মধ্যে 7 ঘাটের পানি, 3 রাস্তার মোড়ের মাটি, একদামে কেনা গরুর দুধ, আরও কিছু দ্রব্য মিশিয়ে ভরা দুপুরে আমাদের এলাকার তালবাগানের একটি নির্দিষ্ট তাল গাছের নিচে গোসল করতে হবে এবং গোসল শেষে একটি হাঁড়ির মুখ বেঁধে ওইখানে রেখে আসতে বলেন। এরপর 7 দিন যেন আমি সেই তাল গাছের কাছে না যাই সে বিষয়ে নজর রাখতে বলেন। তারপর আমার হাতে একটি বিশেষ তাবিজ বেঁধে দিয়ে বলেন যে সেটি যেন কখনো পড়ে না যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়, আর কোনো সমস্যা হয়নি সেরকম। ধীরে ধীরে আমার বিয়ের বয়স হলো, বাড়ি থেকে আমার বিয়ে থা দেয়া হয়। আচ্ছা, এর মাঝে বলে রাখি আমি তাবিজটা পরবর্তীতে হারিয়ে ফেলেছিলাম, আর খেয়াল ছিল না। বিয়ের পরে আমার জীবনে মূল সমস্যা দেখা দেয়, তবে তা অতীতের সেই জিনের সমস্যা নাকি নতুন কোনো সমস্যার সৃষ্টি হয়েছে তা তখনও বুঝে উঠতে পারিনি।
মানে কি বলবো, আমি স্বামী কি জিনিস মোটেও তা সহ্য করতে পারতাম না। সারাক্ষণ স্বামীর সঙ্গে ঝগড়া, মারধর, ঘুমোতে পর্যন্ত পারতাম না, বকাঝকা করতাম, সংসারে অশান্তি লেগেছিল। এর মাঝেই 6-7 মাস কেটে যায়। এরপর আমার গর্ভে সন্তান আসে। এমনিতে স্বামীর সঙ্গে বনিমনা ছিল না, কাউকে সহ্য করতে পারতাম না, তার উপর আবার সন্তান। অনেকে অবশ্য বলতো জিনে ধরেছে বা জিনের আসর করেছে, কিন্তু আমার বাড়ির লোকে তখন তেমন গুরুত্ব দেয়নি। আমাকে বাপের বাড়ি নিয়ে আসে, নির্ধারিত সময়ে আমার সন্তান হয়। কিন্তু দেখা গেল সন্তানকেও আমি সহ্য করতে পারছি না। কোলের সন্তানকে সারাক্ষণ বকাঝকা করছি, ওইটুকু দুধের শিশুকে মারতে পর্যন্ত গেছি। আমার মা কোনো রকমে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। এই সমস্ত অশান্তি সহ্য করতে না পেরে বিয়ের ঠিক 2 বছরের মাথায় আমার স্বামী শেষমেশ আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আজ আমার সন্তানের বয়স 4 বছর, তবুও আমি এখনো পর্যন্ত আমার সন্তানের পাশে থাকতে পারি না, সারাক্ষণ একাই থাকি। এবং সেই সমস্যা থেকে আমি আজও পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। তবে জানতে পেরেছিলাম ঠিক কী কারণে আমার এই দুরবস্থা। এখন আসি সেই প্রসঙ্গে। ডিভোর্সের ঠিক মাস 3 পরে আবারও বাড়ি থেকে নতুন করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 2 বছরের ছোট্ট সন্তান কিভাবে একা মানুষ করব, তাই বাড়ি থেকে এই জোরাজুরি। সেই মতে আমাদের পাশের গ্রামের এক আত্মীয় তার দূর সম্পর্কের এক পরিচিত ছেলে ফিরোজকে নিয়ে আসেন বিয়ের প্রস্তাব হিসেবে। আত্মীয়র মুখে জানতে পারি ফিরোজ নাকি আমার প্রথম বিয়ের আগে থেকেই আমাকে পছন্দ করত। বাড়ির লোকে বিয়ের জন্য রাজি হলেও আমি তখন মোটেও বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। একটা পর্যায়ে সেই আত্মীয় এবং ছেলেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেই। তারপর আরও মাস 1.5 কেটে যায়। ছেলেটা তখনও হাল ছাড়েনি, কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আমাকে রোজ ফোন দিত। দেখলাম যে ছেলেকে সহ্য করতে পারছিলাম না, অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এখন সেই ছেলে মানে ফিরোজের সাথে ধীরে ধীরে আমি কথা বলতে শুরু করেছি। আরও মাস 2 গড়ায়। একটা সময় আমি দেখলাম ছেলেটির প্রতি আমি আকর্ষণ অনুভব করছি এবং সেই আকর্ষণ ক্রমশ তীব্র হচ্ছে। ধীরে ধীরে আমি ছেলেটির প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম। সম্পর্কের ঘনিষ্ঠতা সব সীমা অতিক্রম করতে থাকে। মানে আমি ছেলেটিকে ছাড়া আর থাকতে পারছিলাম না। এবারে আমি নিজেই ফিরোজকে বিয়ের জন্য বলি এবং যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে বলি। সেই সময়টা আমি একটা ঘোরের মধ্যে থাকতাম। এমনকি নিজের 2 বছরের কোলের সন্তানকেও কাছে আসতে দিতাম না। অন্য কিছু আমার মাথায় থাকতো না। সারাক্ষণ ফিরোজের সাথে কথা বলা, দেখা করা, এইসবই আমার মাথার ভেতরে ঘুরত। কিন্তু এবারে বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরোজ ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যায়। সব সম্পর্ক ছিন্ন করে, কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। আমি পাগল হয়ে উঠেছিলাম তার জন্য। কথা বলতে চাইতাম, যোগাযোগ করতে চাইতাম, কিন্তু পারতাম না। শেষমেশ আমি নিজেকে শেষ করে দেওয়ার জন্য বিষ পান পর্যন্ত করেছি। পরে আল্লাহর রহমতে কোনো রকমে বেঁচে যাই। বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজে 3 দিন ভর্তি ছিলাম। সুস্থ হয়ে বাড়ি ফিরে ফিরোজের ওপর আমরা কেস পর্যন্ত করেছিলাম। এর ঠিক 15-16 দিনের মাথায় একদিন বাড়িতে লেপ, কাঁথা, বালিশ রোদে দেওয়ার জন্য টিনের চালার ওপর দিয়েছিলাম। বিকেলে সেগুলো নামানোর সময় আমার বালিশটা কোনো রকমের টান দিয়ে নিচে নামাতে গিয়ে কাঁটার ওপরে পড়ে যায়। কাঁটা থেকে কোনো রকমে ছাড়াতে পারছিলাম না বালিশটা। শেষমেশ রেগে মেগে টান দিয়ে তুলে আনতে যেতেই ছিঁড়ে ফেটে গিয়ে তুলো বেরিয়ে আসে বালিশটার। আর তখনই একটি অদ্ভুত বিষয় নজরে পড়ে। দেখি বালিশের ভেতর লাল সুতো দিয়ে পেঁচানো তাবিজের ন্যায় 2টো জিনিস। হাতে তুলে দেখি চামড়ার তৈরি 2টো নথি। চামড়াগুলো শুকিয়ে কালশিটে হয়ে গেছে। দেখলাম তার ওপর আরবিতে কিছু লেখা। বিষয়টি খুবই অদ্ভুত। কি করে আমার বালিশের মধ্যে এই 2টো জিনিস এলো বুঝতে পারছিলাম না। আমি আর দেরি না করে বাড়ির কাউকে কোনো কিছু না বলে আমাদের পাশের এলাকার হুজুরকে খবর দেই। হুজুর সেই আরবি লেখাগুলো পড়ে গম্ভীর স্বরে বলেন, মা, তোমার ওপর কুফরি কালো জাদু করে বশীকরণ করা হয়েছে এবং এই বশীকরণ করেছে ফিরোজ, যাতে তুমি ওর প্রতি আসক্ত হয়ে পড়ো। জানি না কিভাবে, তবে সেই ছেলে তোমার শরীরের মধ্যেও তাবিজ চালনা করেছে। আমি তোমাকে পানি পড়া দিচ্ছি, এটা কাল সকালে খাবে। খাওয়ার পরে যদি পেটে ব্যথা ওঠে তাহলে বুঝবা পেটে তাবিজ আছে। পাশের গ্রামের একজন মহিলা হুজুর আছেন, তোমার আব্বাকে বলো তার কাছে নিয়ে যেতে। সে সিঙ্গা পদ্ধতির মাধ্যমে পেট থেকে তাবিজগুলো বের করে দেবে। আমি হুজুরের কথা শুনে সেখান থেকে চলে আসি, কিন্তু খুবই দুশ্চিন্তার মধ্যে রাতটা কাটে।
তখনও আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কিভাবে পেটের ভেতরে তাবিজ গেল। আমি সেরকম কিছু খেয়েছি বলেও মনে পড়ছে না। আর এই শিঙা দিয়ে তাবিজ বের করার বিষয়টা, এটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতাম না, কুসংস্কার মনে করতাম। এটা কি করে সম্ভব? কিন্তু সেদিনের পর থেকে আমি বিশ্বাস করেছিলাম। পরদিন সকালে পানি পড়া খাওয়ার পর পেটে ব্যথা ওঠে, তখন বাড়ির লোকে আমাকে সেই মহিলা হুজুরের কাছে নিয়ে যায়। শিঙা পদ্ধতি শুরু করার পূর্বে মহিলাটি বড় হাঁ করে পরিষ্কারভাবে উপস্থিত সবাইকে দেখিয়েছিল যে তার মুখে কিছু নেই। তারপর কিছু দোয়া দুরুদ পড়ে একটি বিশেষ তেল মালিশ করে পেটের নাভির ওপর শিঙা রেখে টান দিতেই মিনিট 5 মধ্যেই পরপর 3টি তাবিজ বেরিয়ে আসে। কি বলবো, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কিভাবে সম্ভব জানি না। আসলেই শিঙার চোঙার ভেতর থেকে দেখি তাবিজ বেরিয়ে আসছে। প্রত্যেকটি তাবিজ লাল সুতো এবং কালো চুল দিয়ে পেঁচানো। তাবিজগুলোর মধ্যেও আরবিতে কিছু লেখা ছিল। পরে সেই মহিলার কথা মতো তাবিজগুলো হুজুরের কাছে নিয়ে গেলে তিনি এক এক করে সেগুলোকে পুড়িয়ে নষ্ট করেন। বশীকরণ কেটে যায়। তবে হুজুর এও বলেন যে আমি নাকি সম্পূর্ণ সুস্থ আর কোনোদিনই হতে পারবো না, কারণ তাবিজ 3টির সাথে নাকি একটি শিকড়ও ছিল যা এখন গলে গিয়ে রক্তের সাথে মিশে গেছে, তাই সেটি আর বের করা সম্ভব হয়নি। এরপর থেকে আমি প্রতিশোধের আগুনে জ্বলছিলাম। খুবই রাগ হচ্ছিল ফিরোজের ওপর। বারবার মনে হচ্ছিল কি করে ফিরোজ আমার এত বড় সর্বনাশ করে ছেড়ে যেতে পারে, যার জন্য এই অবস্থা। আমি আমার সন্তানের কাছে যেতে পারি না, স্বামীর ঘর সংসার করতে পারলাম না, তাকে কি করে ছেড়ে দেই? হুজুর বলেছিলেন ফিরোজ আমার উপরে বিয়ের আগে থেকেই ছোট ছোট কুফরি কালাম করেছিল আমাকে পাওয়ার জন্য, কিন্তু সম্পূর্ণরূপে বশীকরণের জন্য কালো জাদু করে আমার বাড়ি থেকে অপমানিত হয়ে ফিরে যাবার পর। যাই হোক, তখন আমিও চাইছিলাম কিছু একটা করে প্রতিশোধ নিতে, কিন্তু বাড়ির লোক বা আত্মীয় স্বজন যাতে কেউ জানতে না পারে, তাই ছলে বলে বন্ধু বান্ধবের কাছ থেকে পাশের গ্রামের একজন হিন্দু কবিরাজের ঠিকানা জোগাড় করি এবং চুপি চুপি ওর কাছে গিয়ে সমস্ত বিষয় জানাই। কবিরাজটি আমাকে 3 দিন পরে দেখা করতে বলেন এবং একটি মোটা অঙ্কের টাকা নিয়ে যেতে বলেন কালো জাদু করার জন্য। 3 দিন পরে নির্ধারিত সময়ে আমি আবারও কবিরাজের কাছে যাই টাকা নিয়ে। কবিরাজ আমাকে একটি তাবিজ পরা দেন এবং আরও 2টি তাবিজ দেন, যার মধ্যে একটি ফিরোজের বাড়ির সীমানার ঠিক পূর্ব দিকে কোনো একটি গাছে বেঁধে রাখতে বলেন, অপরটি 21 দিন পর ফিরোজ ফিরে এলে পানিতে ডুবিয়ে সেই পানি ফিরোজকে খাওয়াতে বলেন, তাহলেই সে আমার কাছে ফিরে আসবে। আসলে আমি চাইছিলাম যাতে ফিরোজ পাগলের মতো আমার কাছে পুনরায় ফিরে আসে এবং আমি নিজে তাকে সাহায্য করতে পারি, তার জন্য এই কালো জাদু। যাই হোক, এছাড়াও কবিরাজ একটি লাল কাপড়ে বাঁধা ছোট্ট পুটলি দেন এবং বলেন যে আগামী অমাবস্যায় নিশিরাতে একা 3 রাস্তার মোড়ে গিয়ে সেই পুটলিটি পুড়িয়ে ফেলতে হবে। কিন্তু 21 দিন পরে সব রকম তদবির করার পরেও কোনো রকম ফল পাচ্ছিলাম না। শেষে আমি রেগে মেগে আবারও সেই কবিরাজের কাছে যাই। কবিরাজ সমস্ত বিষয়টা শুনে বলেন যে ফিরোজের গায়ে এমন একটি তাবিজ আছে যার জন্য তার উপরে কোনো কালো জাদু করা যাচ্ছে না। আরও বলেন যে ফিরোজ নাকি ভান্ডার শরীফের মুরিদ, তাই তার কোনো রকম ক্ষতি করা খুবই কষ্টকর। আমি শুনে হতাশ হই। এরপর সেই কবিরাজকে ভণ্ড ও নানারকম গালিগালাজ করে চলে আসি। এরও বেশ কিছুদিন পর আমি আবারও একটি কবিরাজের সন্ধান পাই এবং তার কাছে গিয়ে সমস্ত বিষয় খুলে বলার পর তিনিও আমাকে 3 দিনের সময় দেন। বলেন যে 3 দিনের মধ্যেই ফিরোজ ফিরে আসবে, কিন্তু তিনি যা যা বলবেন আমাকে তাই তাই পালন করতে হবে। আমি রাজি হই, কিন্তু এবারে টাকার ব্যাপারে বলি যে আগে কাজ, পরে পুরো টাকা দেব। সেই মতো অর্ধেক টাকা দেওয়ার পর কবিরাজ বলেন 103খানা কবুতর জবাই করে তার রক্ত নিয়ে দেবী কালীর মাথায় ঢেলে তার সিঁদুর নিয়ে আসতে হবে। এরপর সেই সিঁদুর দিয়ে আমি একটি তাবিজ বানিয়ে দেব। সেটা শরীরে ধারণ করে জবাই করা কবুতরগুলো গুনে গুনে 103টি কবরের ওপর এক এক করে ফেলে আসতে হবে। এই কাজ সম্পূর্ণ করতে পারলেই 3 দিনের মাথায় সেই ছেলে তোমার কাছে ফিরে এসে লুটোপুটি খাবে। কবিরাজের সমস্ত কথা শুনে ভয় পেলেও আমি মোটামুটি রাজি হই এবং তাকে অর্ধেক পেমেন্ট করে বাসায় ফিরি। সময়টা তখন কোভিডের দিকের 2022 সালের দিকে, একদম শুরুর দিকে। কোনো মতে 103টা কবুতর জোগাড় করে কবিরাজের কথা মতো নির্দিষ্ট অমাবস্যার রাতে জবাই করে একটি বালতিতে রক্ত সংগ্রহ করি। এরপর আমাদের গ্রামের সেই কালীবাড়ি মন্দিরের উদ্দেশ্যে যাব বলে প্রস্তুত হই। কাজটা
খুবই গোপনে করেছিলাম, যাতে বাড়ির লোক টের না পায়। কবিরাজ একটা তেল পোড়া দিয়েছিলেন, যেটা মেখে গভীর রাতে ঘরের বাইরে যেতে বলেছিলেন, যাতে কোনো রকম বিপদ এলেও আমাকে স্পর্শ করতে না পারে। নির্দিষ্ট সময়ে নিশি রাতে চোখের আড়ালে কবুতরের রক্ত ভর্তি বালতি নিয়ে আমি বেরিয়ে পড়ি। কিন্তু বাজারের রাস্তা দিয়ে যাওয়া সম্ভব ছিল না, কারণ বাজারে রাতে পাহারাদার থাকে, তাই ঘুরে জঙ্গল ও বাগানের ভিতর দিয়ে যাই। আপনাকে তো আগেই বলেছি, বাগান পেরিয়ে বিল, আর বিলের পরে সেই প্রকাণ্ড তুলা গাছ ও কালী মন্দির। অমাবস্যার রাতে পথঘাট কিছুই বোঝা যাচ্ছিল না। মোবাইলের আলোয় যতটুকু পথ দেখা যায় তার ওপর দিয়েই কোনো রকমে হেঁটে যাচ্ছিলাম। সেই অল্প আলোয় বাম হাতের রক্ত ভর্তি বালতিটা কালচিটে চকচক করছিল। গভীর রাত্রির গাঢ় ঘর অন্ধকার যেন ক্রমশ গিলে ফেলছিল আমাকে। খালি ঝিঝি পোকার ঝিঝি শব্দ থেকে থেকে গাটা মাঝে মাঝে কেঁপে উঠছিল আমার। দূরে কোথাও মাহফিল হচ্ছে, তার মাইকের আওয়াজ ধীর স্বরে ভেসে আসছিল। মিনিট 10 যাওয়ার পর খালি মনে হচ্ছিল পেছনে কেউ আসছে, কিন্তু কবিরাজের কড়া বারণ ছিল, যাই হয়ে যাক না কেন পেছনে তাকানো যাবে না। যাই হোক, ভয়ে ভয়ে কোনো রকমে বাগানের শেষ প্রান্তে পৌঁছাই। তারপরেই বিল, এবং বিলের শেষে সেই মন্দির ও তুলা গাছ। মানে কি বলবো, আমার শরীর তখন আতঙ্কে পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই সেই প্রকাণ্ড তুলা গাছ জানিয়ে বহু ঘটনা প্রচলিত, আপনাকে আগেও বলেছি, কিন্তু সেদিন কেন জানি না ভয়টা যেন ক্রমশ গলা চিপে ধরছিল। একে অমাবস্যার অন্ধকার, যদিও সেই অন্ধকার ততক্ষণে চোখে শুয়ে গেছে। এমন সময় হঠাৎই খেয়াল করলাম সেই অন্ধকার থেকেও গাঢ় ঘন কালো অবয়ব তুলা গাছ থেকে নেমে আসছে। অন্ধকারে সেই অবয়ব বোঝা যাচ্ছিল, চোখ দুটো তার আগুনের মতো জ্বলছিল। সেই আগুনের আভায় অবয়বটির ছায়া আন্দাজ করা যাচ্ছিল। তার কি বিভৎস দৃশ্য! অবয়বটি গাছ থেকে নামা মাত্রই আশেপাশের পরিবেশে তোলপাড় এবং তুমুল ঝড়ের সৃষ্টি হয়। অবয়বটি নেমে এসে বিলের চারিদিকে ভাসতে থাকে, এবং সেই ঝড়ের শোঁ শোঁ শব্দের মাঝে মিশে দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছিল। কেউ বলছিল, চলে যা, চলে যা বলছি, চলে যা। যদি এক্ষুনি এই জায়গা থেকে না যাস তাহলে প্রাণে বেঁচে ফিরতে পারবি না। ভালো চাস তো ফিরে যা। আমি আতঙ্কে কাঠ হয়ে যাই। সেই মুহূর্তে চিৎকার করতে গিয়েও পারছিলাম না, গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। হাতে থাকা ফোনটা ভাইব্রেট করছিল। পরে দেখছিলাম কবিরাজ কল দিয়েছেন, কিন্তু তখন ফোন তোলার মতো কোনো শক্তি ছিল না। কাঁপা কাঁপা হাত থেকে কখন যে রক্ত ভর্তি বালতিটা পড়ে গেছে খেয়াল নেই। হুঁশ ফেরে বিকট গর্জনে আমি পড়ি কি মরি করে প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসি। পরদিন সকালে সেই 100খানা জবাই করা কবুতর কবিরাজের কথা মতো গ্রামের কবরস্থানে গিয়ে ফেলার সাহসটুকু আর ছিল না। বাড়ির লোকে জানার আগেই আমি ভোর ভোর কোনো রকমে উঠে কবুতরগুলোকে একটি বস্তায় ভরে পাশের নদীতে ফেলে দিয়ে আসি। কবিরাজ সকাল সকাল ফোন দেন এবং ভীষণ বকাঝকা করেন। উনি পরিষ্কার বলেন, এই সমস্ত কুফরি কালো জাদুতে যাওয়ার পথ আছে, ফেরার পথ নেই। উনি আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন আমি এই কাজ করতে পারবো না। তবুও আমি প্রতিশোধের আগুনে নিজের বোধ শক্তি হারিয়ে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারিনি। কবিরাজ বলে দিয়েছিলেন, এই কাজ যেহেতু সম্পূর্ণ করতে পারেনি, তাই এর রেশ সারা জীবন আমার সাথে থেকে যাবে। এর প্রভাব, এর আতঙ্ক আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আজও আমি কখনো কখনো অন্ধকারে কোথাও কোথাও একা থাকলে মাঝে মধ্যে সেই বিকট ছায়া মূর্তিটা দেখতে পাই। একবার তো রাতে শুয়েছিলাম, ঘুম আসছিল না। এই তো গত বৈশাখের ঘটনা। বেজায় গরম পড়েছে, জানলাটা খোলা ছিল, আমি মোবাইল দেখছিলাম। এমন সময় হঠাৎই কেউ অদৃশ্য থেকে সজোরে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে, অথচ রুমে আমি একাই ছিলাম। এ কি? এটার কি কোনো এক্সপ্লেনেশন আছে? কেউ কি এটা বিশ্বাস করবে? করবে না। করবে কিনা তাও জানি না, কিন্তু আমার জীবনে যা ঘটেছে তা কেবলই আমিই জানি। পরবর্তীতে অন্যান্য কবিরাজকে দেখিয়েছি, কিন্তু কেউই কোনো সুরাহা দিতে পারেনি। সবাই একটা কথাই বলেছে যে কুফরি কালো জাদু কখনো কোনো কিছুর ভালোর জন্য না। যেহেতু আমি জ্ঞানত এই অন্যায়টা করেছি, তাই তার খেসারত আমাকে সারা জীবন গুনে যেতে হবে, এবং তাই হয়ে আসছে আমার সাথে। কাউকে বেশিক্ষণ কাছে আসতে দিতে পারি না। মনে হয় কেউ যদি একদিনের বেশি আমার কাছাকাছি থাকে আমি অতিষ্ঠ হয়ে যাই, ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হয়ে যায়। আজও আমার বাচ্চা আমার কাছে নেই, তার নানির কাছে বড় হচ্ছে। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ের বিশ্বাস করবেন কিনা, সেটা শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, রাসেল ভাই, আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের অনেকেরই চাওয়া ছিল যে জুনি ভূতের থার্ড পার্ট আসবে কি আসবে না। আসলে এটা আমি মোটেও নিশ্চিত ছিলাম না, কারণ আমি ধারণা করে নিয়েছিলাম যে এটাই শেষ হয়তোবা, কারণ 2টো পার্ট তো বলেছি, এটাই হয়তোবা শেষ। এই অল্প কিছুদিন আগে
আমাকে আলামিন, যেই আলামিন আর কি মূলত জুনিভূতের ঘটনাটি আমাকে দিয়েছিল, এই আলামিন আমাকে জানায় যে সে জুনিভূতের থার্ড পার্টি পেয়েছে। তো সত্যি অবিশ্বাস্য। আমরা চিন্তা করেছিলাম যে প্রায় আফটার 40 ইয়ার্স, মানে 40 বছর পর পর জুনিভূতের কখনো কখনো আবির্ভাব, মানে এর আগেও হয়েছে। তো এর আগেও রাসেল ভাই আপনাকেও বলেছি যে 40 বছর পর পর তাকে অনেকেই বলে সে আবির্ভূত হয় কোনো না কোনোভাবে। তো আমি যখনই আসলে এই ঘটনাটি শুনেছি আমি মানে খুব চমকে উঠেছি, আসলেই তো সত্য। 2022 সালে এসে আবার জুনিভূতের আবির্ভাব হয়েছে। তো সেই ঘটনাটি মূলত আমি এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি। ঘটনাটি খুব বেশি দিন আগের না, এখন থেকে জাস্ট 7 মাস আগের ঘটনা। খুব বেশি দিন আর, জাস্ট 7 মাস। এবং প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে জুনি সে একটা বিশেষ কারণে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। যে আম গাছটি আলফাডাঙ্গা উপজেলা, যেটা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে অবস্থিত। জুনির বাড়িটা পানাইল গ্রামে ছিল। তো ওই আম গাছটি কিন্তু আজ প্রায় 100 বছর ধরে এখনো আছে। আমি এবার এই আম গাছটির ছবি, প্রিয় লিসেনার্স, আপনারা পেয়ে যাবেন, আমাদের ভূত.com-এর পেজে পেয়ে যাবেন। আমাকে ছবিটা পাঠিয়ে দিয়েছে, এটা আপলোড করা হবে। তো এটি সেই আম গাছ, যেই আম গাছে জুনিভূত সুইসাইড করেছিল, মানে জুনি সুইসাইড করেছিল। তো এই আম গাছের কেউ ডালপালা ভাঙে না, সবাই জানে যে জুনিভূত এই আম গাছে থাকে, এবং আম গাছে যদি কেউ ডাল ভাঙে, এটা নিয়ে অনেক ঘটনা হয়েছে। যাই হোক, মূল ঘটনাতে চলে যাচ্ছি। মূল ঘটনাটি যার সঙ্গে ঘটে তার নাম হচ্ছে ইজাজ আহমেদ। এই ইজাজ আহমেদ, ওনার বাড়ি মূলত একটু দূরে। উনি ওই পানাইল গ্রামে এসে জায়গা কিনে একটি ঘর তৈরি করে এবং ওনার ঘরের পাশে একটি পুকুর খনন করে। পুকুর খনন করার পরে কিছুদিন পরে সেই পুকুরে মাছও ছাড়ে, মানে মাছ চাষের মাছ আর কি, এটা ছাড়ে আর কি, অনেক ধরনের মাছ ছাড়ে। তো মাছ ছাড়ার পর তো মাছের তো জাল টানার দরকার, জাল টেনে মাছ তুলবে এবং মাছ বিক্রি করবে। জেলেদেরকে ডেকে আনা হয়েছে, তো জাল টানা হয়। প্রথমবার জাল টানা হয়, একটা মাছ তো দূরের কথা, ওই যে ছোট ছোট ব্যাঙ বা কাঁকড়াও তো থাকার কথা, এটাও নেই। অদ্ভুত ব্যাপার। গ্রামের পুকুরগুলোতে কিন্তু দেশি মাছ থাকে, পুঁটি থাকবে, ট্যাংরা থাকবে, ছোট ছোট দেশি মাছ থাকে, সেটাও তো থাকবে। চাষের মাছের কথা বাদই দিলাম, সেটাও নেই। আজব। তখন বলে আবার জাল টানো। এরকম 3 থেকে 4 বার জাল টেনে একটা জীবন্ত প্রাণীও, মাছ তো দূরের কথা, একটা জীবন্ত প্রাণী ধরতেও সক্ষম হয় না জেলেরা বলে যে আপনি কি আমাদেরকে এনে কষ্ট করাইলেন। কারণ জেলেদের সাথে চুক্তি ছিল, মাছ চুক্তি, মানে তারা টাকা নেবে না, মাছ ধরবে, মাছের একটা অংশ তারা নিয়ে যাবে। এখন মাছ যদি না পায় তাহলে জেলেদের তো লস। এখন জেলেরা এতক্ষণ সারাদিন ধরে জাল টেনে একটা মাছও পায়নি। তো তাদের তো মেজাজ প্রচণ্ড গরম। তারা তো ইজাজ আহমেদকে গালিগালা শুরু করেছে যে আপনি মাছ ছাড়েন নাই, অযথা আমাদের সাথে মশকরা করলেন, সারাটা দিন আমাদের রুজি নষ্ট করলেন। হ্যাঁ, তো এইভাবে বলতেছে, না আমি তো মাছ ছাড়ছি। তো মাছ ছাড়ছেন, তা মাছ কোথায় গেল? মাছ তো থাকবে। আর যদি কেউ চুরিও করে নিয়ে গিয়ে থাকে, একটা কাঁকড়া তো পাওয়া যাবে, একটা ব্যাঙ তো পাওয়া যাবে, সেটা কই গেল? এইটাই আপনি কিছুই করেন নাই, একদম মানে বিষ দিয়ে রেখে দিয়েছেন সুন্দর করে, যাতে এখানে কোনো জীবন্ত প্রাণী নেই। উনি কিছুতে বিশ্বাস, মানে উনি না হিসাব মিলাইতে পারে না। চুরি করলে তো কিছু থাকার কথা, কিন্তু হিসাব মিলাতে পারে না। যাই হোক, উনি কি করে, আবার মাছ ছাড়ে, এবার আরো বেশি করে ছাড়ে। ঠিক একই রকম ভাবে মাছ ধরার সময় উনি টার্গেট নিয়েছিল 7 থেকে 8 মাস পরে মাছ জাল টান দেবে। মাছের কিন্তু উনি রেগুলার খাবার দিয়েছে রাসেল ভাই, যেগুলো খাবার দেওয়া দরকার সেগুলো খাবার দিয়েছে। তো মাছের কিছু কিছু মুভমেন্ট কখনো কখনো সে দেখেছে যে হ্যাঁ মাছ আছে পুকুরে। জাল টানতে আবার যখন গেছে, তাদেরকে ডাকা হয়েছে, তাদের বলছে যে এবার মাছ আছে তো? বলে হ্যাঁ মাছ আছে নিশ্চিত। তারা আবার সাক্ষী নিছে আশেপাশে, বলছে না মাছ ছাড়ছে, ভদ্রলোক মাছ ছাড়ছে, কোনো সমস্যা না, আসেন মাছ ধরতে আসেন। প্রথমবার তো লস করছে তারা, এবার মাছ ধরতে আসছে। ভাইয়া এবারও সেম ঘটনা, এবারও মাছ তো দূরের কথা, কিচ্ছু নেই, মানে একটা জীবন্ত প্রাণীও নেই। এবার তো জেলেরা বলছে যে মাছ নিব না, টাকা দেন, আপনি বারবার আমাদের সাথে রসিকতা করেন। তো যাই হোক, সে বাধ্য হয়েছে টাকা দিতে, কারণ তারা তো মাছ পায় নাই, এভাবে তো লস করবে না তারা। কিন্তু উনি হিসাব মিলাতে পারে না। উনি কি করে, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য অফিস যেটা আছে, সেখান থেকে সরকারি কর্মকর্তাদেরকে এনে পানি টেস্ট করায়, পুকুরের
তলদেশের মাটি টেস্ট করায় যে এখানে বিষাক্ত কিছু আছে কিনা, আর মাছ কই গেল। তখন ওনাদের পরামর্শ অনুযায়ী ওনারা বলে যে না, সবই তো ঠিকই আছে। তা আপনি এক কাজ করেন, আপনি চারদিকে ঘিরে দেন, তো তারপরে মাছ ছাড়েন। তো উনি সেই চিন্তাই করছে, ঠিক আছে চারদিকে ঘিরে দিই। তো উনি কি করে, চারদিকে একটু বেড়া দেওয়া শুরু করছে, নেট দিয়ে, যাতে করে, আর এর ভিতরে কিন্তু আসলে বন্যাও হয় না যে মাছ ভেসে যাবে, এরকম কিছু না কিন্তু। তো উনি যখন ঘিরতে ঘিরতে পুকুরের উত্তর পাশটা ঘিরতে গেছে, তখন একটা বাধা পায়। উত্তর পাশে একটা আম গাছ আছে, ওই আম গাছের দুটো ডাল, বড় ডাল, সেটা নেমে ওই পুকুরের উপর চলে আসছে। এই ডাল আর ওই ডালের একটা অংশ পানির মধ্যে চলে গেছে। তো উনি কি করছে, ওই ডাল কাটার জন্য উদ্যত হয়েছে, নাহলে তো উনি ঘিরতে পারতেছে না চারদিকে। ওখানকার এক মুরব্বী এসে বলছে, এই খবরদারি ডাল কেটো না। বলে কেন ডাল কাটবো না কেন? বলে না, এই গাছের, আম গাছের ডাল কাটা নিষেধ। বলে নিষেধ কেন? বলে এই গাছের ডাল কাটলে সমস্যা হয়। বলে যে সমস্যা হয় কই, শুনি নাই তো মানুষের কাছ থেকে। বলে হ্যাঁ, আগে হতো, অনেকদিন হয় না। ওই মুরব্বী বলতেছে, অনেকদিন হয় না, এগুলো সব মানে কুসংস্কার, এগুলো আমি বিশ্বাস করি না। আগে হতো, এখন হয় না, তার মানে এখন যে সমস্যা ছিল সেই সমস্যা নাই। তো আরও কয়েকজন এসে ওনাকে মানা করে যে ডালটা কেটেন না, কিন্তু উনি কথা শোনেন না রাসেল ভাই। উনি নিজের হাতে ওই ডাল দুটি কেটে দেন, পরে ডাল ওইখান থেকে অপসারণ করা হয়। যাক, ডাল কেটে দেওয়া হয়। এরপর থেকেই রাসেল ভাই ঘটনা শুরু। প্রথম যেটা হয় সেটা হচ্ছে যে উনি এক রাত্রে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেটা হলো যে উনি রাতের বেলা ওয়াশরুমে গিয়েছে, অনেকক্ষণ গেছে, উনি ফেরত আসে না, কারণ গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে আর কি, উনি ফেরত আসে না। তো ওনার ওয়াইফ, উনি খুঁজতে বের হয়েছে, কি ব্যাপারে এতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টার উপরে হয়ে গেল, আসে না, কোনো সমস্যা হলো কিনা। তো উনি বের হয়ে দেখে যে উনি যে পানির পাত্রটা নিয়ে ওয়াশরুমে যাচ্ছিলেন সেটি উপর হয়ে পড়ে আছে মাটিতে, উনি নাই। তখন ওনার সন্দেহ জাগে, বাড়ির সব সদস্যদেরকে ডেকে তোলে। তখন আবার প্রতিবেশীদেরকেও ডাকা হয়, তারা ওঠে, খুঁজতে থাকে, টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হয়। তাকে ওই আম গাছের নিচে খুবই মারাত্মক জখম অবস্থায় পাওয়া যায়। তাকে এইরকম মনে হচ্ছে সে মারাই গেছে, কিন্তু দেখা গেল যে না, এখনো তার শ্বাস প্রশ্বাস চলছে। তখন তাকে ওইখান থেকে নিয়ে দ্রুত আলফাডাঙ্গা সদর মানে উপজেলা হসপিটালে ভর্তি করা হয়। এখানে আসলে ভাই দেখা যায় তার ডান হাতটা এই কোনোই থেকে নখের আগা পর্যন্ত এমনভাবে থেতলে দেওয়া হয়েছে, যেমন কোনো একটা ভারী পাথর দিয়ে আঘাতের পর আঘাত করে 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 যদি থেতলে দেওয়া হয়, এমন ভয়ানক অবস্থা হয়েছে। আর শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক মানে আঘাতের চিহ্ন। তো তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। ডাক্তাররা বলেন তার এই হাতের আর কোনো চিকিৎসা সম্ভব নয়, এটাকে কেটে বাদ দিতে হবে। এটা আর কোনো অপারেশনের করারও কোনো অবস্থায় নাই, পৃথিবীর কোনো ডাক্তার এটা করতেও পারবে না। তখন তার ওই ডান হাতের কোনোই থেকে কেটে বাদ দেওয়া হয়। উনি যখন একটু সেন্সে আসেন আর কি, তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, কে এই কাজটি করলো। ওরা চিন্তা করছে কারণ আমি প্রতিবেশীর নামে কেস টেস করবে, কিন্তু একদম সরাসরি স্টেটমেন্ট না শুনে তো কারণ আমি মামলা করা যায় না। তো উনি বলেন যে উনি রাতে যখন ওয়াশরুমের জন্য বের হয়েছেন, হঠাৎ করে মনে হলো কে যেন সজোরে তার মুখে একটা চড় দিল, এবং চড় দেওয়ার পরে তাকে তার ডান হাত ধরে টানতে টানতে, মনে হচ্ছে কেন একটা ছায়ার মতো টানতে টানতে ওই আম গাছের কাছে নিয়ে গেছে। এবং নেয়ার পরে তার মানে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করছে, এবং আঘাতের একটা পর্যায়ে সে যখন মানে সে কিন্তু প্রচণ্ড জোরে চিৎকার করছে, কিন্তু তার চিৎকার কেউ শুনছে না। তারপরে যেটা হয় সেটা হলো যে উনি দেখেন যে যেই ছায়ামূর্তিটি তাকে আঘাত করছে সেটা একটা নারী ছায়ামূর্তি। সে শাড়ি পরা, একটা স্বাভাবিক মানুষের মতোই তার চেহারা, এবং বোঝা যাচ্ছে যে নারী চাঁদের আলোতে যতটুকু উনি বুঝতে পেরেছেন ওই কঠিন পরিস্থিতির মধ্যেই, তার বয়স 16 থেকে 18 হবে, এমন একটা মেয়ে। তার চাঁদের আলোতে তার চেহারা বোঝা যাচ্ছে যে মোটামুটি যে সে বেশ সুদর্শনা একজন নারী আর কি। এবং সে ওই আঘাত করার একটা পর্যায়ে সে করে কি, ওর হাত চেপে ধরে, ডান হাতটা চেপে ধরে, এবং যেখানে চেপে ধরে সেখানে হাড় কটকট কটকট শব্দে ভাঙতে থাকে, মানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে থাকে। এইখানে ধরে
যখন ভেঙে যায় আরেকটু নিচে ধরে, সেখানে ভেঙে যায় আবার নিচে ধরে, এইভাবে ভাঙতে ভাঙতে নখ পর্যন্ত একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এবং তারপরে তার আর কোনো সেন্স ছিল না। তার যখন সেন্স ফেরে তখন দেখে সে হসপিটালে, আর তারপর তো হাত কেটে বাদ দেয়াই হয়। যাই হোক, এই ঘটনা শোনার পর ওনাকে ওই আলফাডাঙ্গাতেই নাম করা একজন হুজুর আছে, সঙ্গত কারণে তার নামটা বলেনি আমাকে, তার কাছে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আরেকটা বিষয় রাসেল ভাই, ওই যে আমরা জুনিভূতের ফার্স্ট গল্পে বলেছিলাম কাউসার মোল্লা নামক একজন ব্যক্তি, যিনি জুনিকে জীবিত অবস্থায় দেখেছিলেন, বহু আগের কথা। কাউসার মোল্লা 1 মাস হলো মারা গেছেন। আমরা আমাদের পেজে কিন্তু এটার পোস্টও দিয়েছিলাম যে জুনিকে দেখা জীবিত অবস্থায় দেখা একমাত্র ব্যক্তি যিনি কাউসার মোল্লা ছিলেন, উনি মারা গেছেন। কাউসার মোল্লা যদি ডাকতো, উনি আবার এইসব কবিরাজি জানতেন, তো ওই জুনিরূপী জিনটি হাজির হতো। এখন কাউসার মোল্লার তো শারীরিক, তখনও জীবিত ছিল আর কি, তার তো শারীরিক অবস্থা তো ভালো ছিল না, মানে বয়সের কারণে তার স্মৃতি ছিল না, বিছানায় পড়ে গেছিলেন। তো তখন আলফাডাঙ্গা ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওই হুজুর ওই জুনিভূতকে হাজির করেন। হাজির করার পরে বলা হয়, ওই জুনি বলেন যে দীর্ঘদিন তো আমি তোমাদেরকে কোনো বিরক্ত করি নাই, তোমরা তোমাদের মতো আছো, আমি আমার মতো আছি। তো ওই আম গাছের ডাল তো আমি অনেক আগেই বলেছি যে কাটা যাবে না, আম গাছের কোনো ক্ষতি করা যাবে না। তারপরও ওই গ্রামের একজন তাকে বলছিল যে আম গাছের ডালটা না কাটতে, তাহলে ও কেন কাটলো? এটাই ছিল ওর অপরাধ। তখন বলা হলো যে মানলাম তার অপরাধ, তুমি শাস্তি দিয়েছ, পুকুরের মাছের কি হলো? বলে যে এই আম গাছের ডাল যেই জায়গায় পড়বে সেখানে কোনো লাভের আশা করা যাবে না, সেখানে কিছুই হবে না, এই কোনো মাছ থাকবে না, কোনো জীবন্ত প্রাণীও থাকবে না সেখানে। যেহেতু ওই আম গাছের ডাল বাড়তে বাড়তে পুকুরের মধ্যে চলে গেছে, সুতরাং এই কারণেই সেখানে কোনো মাছ নাই এবং ভবিষ্যতেও এখানে কোনো মাছ বা জীবিত প্রাণী থাকবে না, এটা বলে। এটা খুবই অদ্ভুত ব্যাপার আছে ভাই, মানে আমি এরকম শুনি নাই। কারণ হঠাৎ পুকুরের সব মাছ উধাও, এমনকি উনি কিন্তু পানি সেচেছিলেন একবারও, মানে ওই 3rd টাইম যখন ঘেরার আগে পানি সেচেছিলেন, যে তখনও একটা জীবিত কিছু পাওয়া যায়নি। জালে তো ধরা পড়ে নাই, পানি সেচার পরেও কোনো কিছু পাওয়া যায়নি। তো যাই হোক, তো জুনি বলে যে তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, তোমরা এখানে এসে কোনো ডিস্টার্ব করবে না, ক্ষতি করবে না, আমিও তোমাদের কোনো ক্ষতি করব না। এখানে কিন্তু রাসেল ভাই ঘটনা শেষ না, ঘটনা আর একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আমরা জুনিভূতের ফার্স্ট যে ঘটনাটি বলেছিলাম, আলামিন ডাক্তার, গ্রাম ডাক্তার ছিল, তার মধ্যে একটা অদ্ভুত স্বভাব দেখা দিয়েছিল, মেয়েদের মতো আচরণ। সে অসুস্থ হচ্ছে এবং তার মধ্যে মেয়েদের আচরণ প্রকাশিত হচ্ছে, এবং মৃত্যুর আগে সেই আচরণটা প্রকট হয়ে যায়। এরপরে জুনির মৃত্যুর জন্য যে 3টা ছেলে দায়ী ছিল, সর্বশেষ যে ছেলেটা মারা গেছিল তার মধ্যেও মেয়েলি আচরণ প্রকাশিত হয়েছিল। সে কোনো মেয়েদেরকে দেখলে দৌড়ে গিয়ে হাতে পায়ে জড়ায় ধরে কাঁদত যে জুনি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। মেয়েরা দেখলে ওকে দেখলে দূরে পালিয়ে যেত ওর এই আচরণ দেখলে, পাগল মনে করে। এটা তো সে বহু আগের ঘটনা। আলামিন ডাক্তারও কিন্তু ওই মেয়েদের মতো আচরণ। লাস্ট এই ইজাজউদ্দিনের সেম আচরণ প্রকাশিত হয়েছিল। উনি হঠাৎ করে ওনার পরিবারের সদস্যদেরকে বলতে থাকে, এই আমাকে শাড়ি দে, আমাকে চুড়ি দে, এই কি আমি এরকম লুঙ্গি পরে আসি কেন, আমি শার্ট পরে আসি কেন, এটা কি আমার পোশাক নাকি, এরকম বলা শুরু করে। এবং বাড়ির লোকজন বুঝতে পারে যে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে, এবং অনেকেও বুঝতে পারে এইটা জুনি এর আগে যে 2টা ঘটনা ঘটেছে রাসেল ভাই, 3rd টাইম সেটা প্রকাশিত হচ্ছে, এই আচরণটা প্রকাশিত হচ্ছে। তারা বুঝতে পারে যে মৃত্যুর হয়তোবা মানে সময় চলে আসছে, আর হয়তোবা বেশি দিন বাঁচবে না। মৃত্যুর আগে উনি সত্যিই পরিবারের সদস্যদের মানে মতামত উপেক্ষা করে উনি জোর করে মেয়েদের জামা কাপড় পরার চেষ্টা করত। আমরা কিন্তু রাসেল ভাই এই বিষয়টা জানতেই পারিনি, মানে আলামিন কিন্তু জানতেই পারিনি। আলামিনের চাচাতো ভাই নাম হচ্ছে মেশকাত। এই মেশকাতের আত্মীয় হচ্ছে এই ইজাজ আহমেদ। ওনাদের কাছে খবর আসে ইজাজ আহমেদ মারা গেছেন, তার রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান হবে। তো মেশকাত এই দোয়া অনুষ্ঠানে যায়, যাওয়ার পরে জানতে পারে যে এই ঘটনা ঘটেছে তার সাথে। তখনই এই ঘটনা আলামিনকে বলে,
আলামিন তখন বলে যে ভাই এই জুনিভূতের তো থার্ড আর একটা ঘটনা পেয়ে গেছি। এই হলো ঘটনা। মৃত্যুর আগে ওনার মধ্যেও এই মেয়েলি আচরণ প্রকাশিত হয়েছিল। আমরা এর আগের দুটো ঘটনাতেও একই রকম বিষয় কিন্তু পেয়েছি, থার্ড টাইমেও আমরা একই রকম বিষয় পেলাম। তাহলে এটা মোটামুটি আমাদের বোঝা গেল যে জুনি আক্রমণ করলে তার মধ্যে অ্যাট দ্য 11th মানে একদম শেষ পর্যায়ে এই আচরণটা তার মধ্যে দেখা যাবে। এটা খুবই একটা অদ্ভুত বিষয় যে আমি মানে এমনি হয় জিনে ধরলে এরকম সমস্যা হয়, কিন্তু জুনিভূতের মানে আক্রমণের একটা বিশেষ চিহ্ন বা চিহ্ন হচ্ছে এই বিষয় যে তাকে আক্রমণ করবে এইভাবে বা মৃত্যুর শেষ দিকে সে এই অবস্থা হয়ে যাবে। আপনার কি মনে হয় যে জুনিভূতের এর পরে কি আর কোনো এপিসোড বা পর্ব আসার সম্ভাবনা আছে কিনা? আমি চাই ভাইয়া, মানে আমি মন থেকে চাই যে এই ধরনের ঘটনা আর কারোর সাথে না ঘটুক, আমাদের জন্য আর বলতে না হয়, কারণ এই ঘটনা ঘটা মানে কারো